আমি নাকি ওর 60 লাখ টাকা হাতিয়ে নিয়েছি, বাড়ি লিখে নিয়েছি, কিডনি তার বিনিময়ে দিয়েছি। 17-18 বছর ধরে সম্পূর্ণরূপে বেকার, সম্পূর্ণরূপে বেকার। 3 লাখ টাকা ওকে আমি তুলে দিয়েছিলাম। ও কিন্তু বেকার, ও কিন্তু সারাদিন মোবাইল চালাচ্ছে, ওর কিন্তু কোনো মাথা ব্যথা নাই এগুলো কিভাবে শোধ হবে বা কি হবে। এই টাকাটা নিয়ে ও ইন্ডিয়ায় গেছিল মিনা নামের এক মহিলার সাথে বিজনেসের কথা বলে। পরবর্তীতে আমাকে কোনো বিজনেসের কোনো প্রমাণীও দিতে পারেনি। আমার ছেলেটা করোনার সময়, তো তখন হচ্ছে ও অসুস্থ হয়ে পড়ে, ওর নকনিস প্রবলেম হয়। ডাক্তাররা বলে দিয়েছিল যে যে কোনো সময় ও হুইল চেয়ারে চলে যাবে। তখন আমার হাজব্যান্ড আমাকে উত্তর দিল যে ডাক্তার তো বলেছে হুইল চেয়ারেই যাবে, মারা তো যাবে না। তখন আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম আর বলেছিলাম, একটা মাত্র ছেলে, তুমি হয়তো হুইল চেয়ারে যেতে দেখতে পারবা, আমি মা হিসাবে পারবো না, তাহলে আমি দেখি আমি কি করতে পারি। এই কমেন্টটার কোনো ভিত্তি আছে যে আমি তাকে ফোর্স করেছি আমাকে ফ্ল্যাট লিখে দিতে হবে। আচ্ছা, ওখানে বসে ফ্ল্যাট কিভাবে লিখে দেয়? আমি একটা মানুষ ভাই, আমার হাজবেন্ড যেমন এখন একটা কিডনি নিয়ে বেঁচে আছে না, আমিও না একটা কিডনি নিয়ে বেঁচে আছি। আমি কিন্তু 4টে কিডনি নিয়ে বেঁচে নাই, এটা একটু মাথায় রাখবেন আপনারা প্লিজ। তারপরে একটা কমেন্ট করবেন। আমার হাজবেন্ড যে মেরি পরকীয়া প্রেমিকা, সেই মহিলা ওকে এগুলো করাচ্ছে। আমার বিয়ের আগেও ছিল মালয়েশিয়া। তখন একটা চাইনিজ মেয়ের সাথে ওর সম্পর্ক হয়, ওর সাথে আমার বয়সের ডিফারেন্স প্রায় 18 বছর। তখন ডাক্তার বলল যে হ্যাঁ ও পজিটিভ দিতে পারে। ওখানে দাঁড়িয়ে আমার সিদ্ধান্ত, ওই সময় আমার সিদ্ধান্ত যে আমি ওকে কিডনি ডোনেট করবো। এখানে আর কোনো দ্বিতীয় কথা নাই, এখন আমাকে টাকা পয়সা জোগাড় করতে হবে। চোখ বন্ধ করা ভালোবাসা, এর মধ্যে এক ফোঁটা খাত ছিল না। হাসাহাসিও করলাম, দেখো ডাক্তার যেটা বলেছে তুমি 25 বছরের যুবক হয়ে যাবা, আজকে তুমি 25 বছরের যুবক হয়ে গেছো। তখনও বললো আসলে তোর কিডনিটার জন্যই আমি 25 বছরের যুবক হয়ে গেছি। আমি কিন্তু অনেকবার ওকে মাফ করেছি, অনেকবার বিশ্বাস করেছি। লাস্ট এই মামলা হবার আগেও আমি যখন থানায় অভিযোগ করি, তখনও কিন্তু আমাকে দিয়ে কেঁদে কেটে সেই অভিযোগটা তুলিয়ে ফেলে। আর তুলিয়ে ফেলার পরের দিন থেকেই ওর রূপ আবারও চেঞ্জ, আবারও আমার সাথে খারাপ ব্যবহার, মারধর। অনেকবার ভেবেছি যে আমি সুইসাইড করব। তখন আমি চিন্তা করে একাই বার করলাম যে আমি যদি এখন সুইসাইড করি, তাহলে আমার হাজব্যান্ডের মিথ্যে প্রচারগুলো করছে এগুলো তো সব সত্যি হয়ে যেতে পারে। মিথ্যে আমাকে প্রমাণ করতেই হবে, আমি সমস্ত প্রমাণ দেব এবং দিয়েওছি আপনাদের সামনে। এখন আপনারা বিচার করবেন, আর এই বিচারটার পর তারপরে প্রয়োজনে আমি তখন সুইসাইড করব। আর আমার এই সুইসাইডের জন্য 1 নম্বরে দায়ী থাকবে তারেক, আমার হাজব্যান্ড। আর যেসব মানুষ আমাকে নেগেটিভ কমেন্টসগুলো করেছিল তারা, মেরির আর আমার হাজব্যান্ড তারেকের যে প্ল্যানটা, মেইন যে প্ল্যানটা সাকসেস করতে পারছে না দেখে এত কিছু, সেই প্ল্যানটা একটু আচ্ছা। প্ল্যানটা ছিল এরকম, ও জামিনে বের হয়ে বাড়িটা বিক্রি করে, ওর বাড়িও লাগবে না, ওর ছেলেও লাগবে না, ওর ভবিষ্যতের কোনো দরকার নাই, ও হচ্ছে বাড়ি বিক্রি করে নিয়ে যাবে। তো এই যে প্ল্যানটা করেছে, তো এক্ষেত্রে এগুলো আমি কিন্তু সমস্ত কালেক্ট মানে পেয়েছি আর কি আমার কাছে। ও অ্যারেস্ট হওয়ার পর, আমি কিন্তু ও অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত জানতাম না যে ও এগুলোর সাথে জড়িয়েছে এবং এসব অনলাইন জুয়া টুয়া এগুলোর সাথে জড়িয়েছে, আমি জানতাম না। আমি সব জেনেছি ও অ্যারেস্ট হওয়ার পরে। দ্বিতীয় ওর যে অভিযোগটা ছিল যে আমি নাকি ওর 60 লাখ টাকা হাতিয়ে নিয়েছি, বাড়ি লিখে নিয়েছি, কিডনি তার বিনিময়ে দিয়েছি। এটার ব্যাপারে একটু বলি। এই কথাগুলো ও যখন বলেছিল যে 60 লাখ টাকা নিয়েছি, বাড়ি নিয়েছি, এই সেই, আপনারা আসলে একবারও ওকে জিজ্ঞেস করেননি যে ও এই বাড়িটা কোথায় পেলো বা এই টাকাটাই বা কোথায় পেলো। এটা কিন্তু কেউ জিজ্ঞেস করেনি, জাস্ট একতরফা শুনে গেছিলেন যারা ওর বক্তব্যটা নিয়েছিলেন। তো দোতলাটা যে কত সালে করা হয় সেটা কি আসলে আপনারা জানেন? জানেন। দোতলাটা যখন করা হয় হয়তো বা 2015-16 এরকম ওই সালের দিকে করা হয়। ওই সময় ওর ইনকাম সোর্সটা কী ছিল সেটাও কিন্তু কেউ জিজ্ঞেস করা হয়নি, ওকে কেউ জিজ্ঞেস করেননি। তো ও তো ছিল একটা মালয়েশিয়া প্রবাসী, আমার বিয়ের আগেও ছিল মালয়েশিয়া। গত 15-16 বছর ধরে ও কিন্তু কোনো কাজ কাম করতো না, ও কিন্তু বাসায় বেকার বসেছিল। ও নিজেও কিন্তু একটা বক্তব্যে বলেছে যে ও প্রায় 12-13 বছর ধরে বসা বেকার, এটা ও বলে ফেলেছে। সত্য কথাটা মুখ থেকে বের হয়ে যায়। 12-13 না, এটা আরো বেশি, আরো বেশি। হ্যাঁ, 17-18 বছর ধরে সম্পূর্ণরূপে বেকার, সম্পূর্ণরূপে বেকার। আমি কখনো ওকে অতটা জোর করিনি। তখন আমাদেরকে বলেছিল বিজনেস করে, হ্যাঁ বিজনেস করে। তো পরবর্তীতে আমি জানতে পারি ও সাবকন্ট্রাক্টে আর কি একটা গার্মেন্টসে সাবকন্ট্রাক্টে কাজ করে। তো সেটা আর কি 2 বছর মানে 2 বছর পর যখন ওর অসুখটা ধরা পড়ে, হ্যাঁ কিডনিটার প্রবলেমটা ধরা পড়ে,
করে তখন থেকে সম্পূর্ণরূপে বেকার হয়ে পড়ে। বাড়িটা কমপ্লিট করার পরও কিন্তু আমার কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা পয়সা চাইতো, টাকা পয়সার জন্য অনেক ধরনের সিন ক্রিয়েট করতো, আত্মীয় স্বজনের কাছে আবার চাইতে বলতো। এতবার চাইতে পারতাম না, আমি তো একটা মানুষ, আমার তো একটা মানে বিবেক বলে কিছু কাজ করে, বারবার একটা মানুষের কাছে চাবো, সবাই তার আমার জন্য নিয়ে বসে নেই। যার জন্য এইভাবে যখন ওকে আমি বলতাম তখন আমাকে বলতো যে আমাকে তাহলে সমিতির থেকে তুলে দাও। তো সমিতির থেকে যে আমি তুলে দিতাম সেই সমিতির কিস্তিগুলো কিন্তু আমাকে পরিশোধ করতে হতো। তো এই যে একটা ডকুমেন্টস আমার, এটা হচ্ছে শক্তি সমিতি থেকে তুলেছিলাম, 3 লাখ টাকা ওকে আমি তুলে দিয়েছিলাম। এটা সম্পূর্ণটা মাসে 30,000 টাকা করে 1 বছরের মেয়াদে, মাত্র 1 বছরের মেয়াদে নিয়েছিলাম, আমি পরিশোধ করেছি। ও কিন্তু বেকার, ও কিন্তু সারাদিন মোবাইল চালাচ্ছে, ওর কিন্তু কোনো মাথা ব্যথা নাই এগুলো কীভাবে শোধ হবে বা কী হবে। এই টাকাটা নিয়ে ও ইন্ডিয়ায় গেছিল বিজনেসের কথা বলে, মিনা নামের এক মহিলার সাথে বিজনেসের কথা বলে, পরবর্তীতে আমাকে কোনো বিজনেসের কোনো প্রমাণীও দিতে পারেনি। বাড়ি করার পর থেকে হ্যাঁ আরেকটা লোন আছে আমার, এটা হচ্ছে আরেকটা সমিতির, এটা হচ্ছে বুড়ো বাংলার সমিতির। ওই পেপারসটা আমার সাথে এখন নাই, কিন্তু আমি প্রমাণ দিতে পারবো, কল রেকর্ডের তার সাথে আমার কথা আছে, হ্যাঁ কথা হয়েছিল। আমার ছেলেটা করোনার সময়, সেই সময় 2020 সালের দিকে, তো তখন হচ্ছে ও অসুস্থ হয়ে পড়ে, ওর নকনিস প্রবলেম হয়। বাপ মা আমার একটাই সন্তান, আমাদের তো একটা পরামর্শের ব্যাপার আছে, কি করা যায়। তখন সে বলল যে এখন একটা ছেলে, তাতে কি হয়েছে, ডাক্তার তো বললো যে অপারেশন ছাড়া সোজা হবে না, ঠিক আছে, কিন্তু আমাদের তো টাকা পয়সা নেই, আমরা অপারেশন কীভাবে করাবো, অপারেশন করাবো না। তখন কিন্তু ইন্ডিয়া থেকেও এবং বাংলাদেশ থেকেও ডাক্তাররা বলে দিয়েছিল যে ছেলের যদি পাটা অপারেশন আমরা না করি, আমার একটাই ছেলে তো যে কোনো সময় ও হুইল চেয়ারে চলে যাবে। তখন আমার হাজব্যান্ড আমাকে উত্তর দিল যে ডাক্তার তো বলেছে হুইল চেয়ারেই যাবে, মারা তো যাবে না। তখন আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম আর বলেছিলাম, একটা মাত্র ছেলে, তুমি হয়তো হুইল চেয়ারে যেতে দেখতে পারবা, আমি মা হিসাবে পারবো না, তাহলে আমি দেখি আমি কি করতে পারি। তো এটা বলে আমার আবারও টুকিটাকি গয়নাগাটি দিয়ে, তো আমি দিল্লি অ্যাপোলো ডাক্তারের সাথে ভিডিও কলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলি, ছেলের পা দেখাই, তখন উনি সব বললো যে কত কি খরচ লাগবে। তো এক একটা পায়ে 7.5 লাখ টাকা করে লাগবে, মানে দুটো পা মিলিয়ে 15 লাখ টাকা লাগবে। তো আমি ওই আমার টুকটাক যা গয়না ছিল ওইটা আবার বিক্রি করলাম, হচ্ছে না তো 7.5 লাখ ওইটুকুতে। আবার আমার আত্মীয় স্বজন সবার কাছে আমি চাইলাম, সবাই আমাকে হেল্প করলো, পরে একটা একটা করে আমার ছেলের পাটা আমি অপারেশন করলাম, আমার সম্পূর্ণ আমার উদ্যোগে, ওই দিল্লি অ্যাপোলোতে নিয়ে। তো ওই সময়ও আচ্ছা আসলো, ছেলেকে নিয়ে সুস্থ হয়ে আসলাম, আসার পরে এবার ওর প্ল্যান, ও আরও লোন তুলে দিতে হবে, তার টাকা লাগবে, তাকে লোন তুলে দিতে হবে। আবার আমি বললাম যে আবার লোন তুলবো, আমি শোধ করবো কীভাবে। পার্লারের কাজটা যে আমি করি, আমার যে বিউটি পার্লার আছে, এটা সবাই এর মধ্যেই জেনে গেছেন, শুনেছেন এর আগেও যে আমি বিউটি পার্লারের কাজ করি প্লাস বুটিক্সের কাজ করি। তো এই পার্লারের কাজটা আমার ট্রান্সপ্লান্টের পর থেকে আমি দাঁড়িয়ে আর বেশি একটা করতে পারি না, এটা আমার এলাকার বা আমার যারা ক্লায়েন্টরা আছে তারা সবাই জানে। আমি খুব কম কাজ করি, একদম মানে খুব কাছের যারা ক্লায়েন্ট যারা কল দিয়ে আসে তাদের কাজটাই করতে পারি, এছাড়া বেশি একটা করতে পারি না। কাজটা হচ্ছে আমার সন্তানের মতো, তো একেবারে ছেড়েও দিতে পারি না। হ্যাঁ দিতাম, খুব যদি সচ্ছল থাকতাম তাহলে ছেড়ে দিয়ে আমি রেস্টে থাকতাম, কিন্তু আসলে অতটাও তো সচ্ছল না, যার জন্য আমি ছাড়িও না, যে টুকটাক যা কাজ হয় ওটাই আমার অনেকটা সংসারে হেল্প হয়। তো ওই কারণে ওই কাজটাও ঠিক মতো করতে পারি না, তাহলে আমি লোনটা যে তুলবো পরিশোধ করবো কীভাবে, এইভাবে বলার পর ও একদিন প্ল্যান করে, চলো আমরা দুজন মিলে করি, বড় একটা লোন নিই ব্যাংকের থেকে। তারপরে ব্যাংক থেকে একটা বড় লোন নেওয়া হয়, সেটাও আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। আইডিএসসি ব্যাংক থেকে আমার 16 লাখ টাকা তোলা হয়, পুরো বাড়িটা মর্গেজ রেখে, দুইজনেরই পেপারস ব্যাংকে জমা দিয়ে একেবারে মর্গেজ রেখে এই লোনটা তোলা হয়। তো এই লোনটা তোলবার আগে ও হিসাব করেছিল যে 3 তলাটা যেহেতু আমরা করবো, 3 তলার ভাড়াটা কত আসে, এরকম অ্যামাউন্ট আসে, তাহলে কিস্তিটা কত আসে, এরকম আসে, তাহলে তো একেবারে সই হচ্ছে, তাহলে আমরা লোনটা তুলি, তাহলে আমরা 3 তলার পুরো ভাড়াটা তুলে আমরা ব্যাংকে দিয়ে দিতে পারবো, কিস্তি 10 বছরের মেয়াদ কিন্তু। হ্যাঁ, এই পর্যন্ত কিস্তি, রুম ভাড়া আমার ওখানে আবার চলে, তেমন একটা ফাঁকা থাকে না রুম, তো রুম ভাড়াটা তুলে আমি প্রতি মাসে কিন্তু কিস্তিগুলো চালিয়ে যাচ্ছি একেবারে ঠিকঠাক মতো, কোনো রকম কোনো বকেয়া আমার নাই। এটার ক্ষেত্রেও সে বলেছে কি যে রুম ভাড়া তুলে নিয়ে আমি গুলশানে গিয়ে বসে আছি, অনেক ধরনের কথা বলেছে, একেবারে টাকার অ্যামাউন্ট উল্লেখ করে 65,000 টাকা 3 মাসে কত হয় এই সেই। এখন ও যেহেতু গারোতে, আমি যেহেতু বাধ্য হয়েছিলাম ওর নামে মামলাটা দিতে, আমার গায়ে এতভাবে হাত তোলা, এত নির্যাতন করার কারণে, তো স্বাভাবিকভাবেই তো আমাকে তো রুম ভাড়াটা উঠাতেই হবে, উঠিয়ে আমাকে তো লোনটা পরিশোধ করতেই হবে, কিস্তিটা তো দিতেই হবে প্রতি মাসে, নাহলে আমি কোথা থেকে দেবো।
কিস্তিটা তো দিতেই হয়, এটা তো সবাই জানে। আর সেটার বিরুদ্ধে ও কি বলছে, আমি নিয়ে যে বসে আছি। ও কিন্তু ওর বক্তব্যের মধ্যে একবারও একটা জায়গাতেও উল্লেখ করেনি যে ওর কিস্তি আছে বা লোন আছে বা সেটা মাসে মাসে দিতে হয়, সেটা কিন্তু একবারও উচ্চারণ করেনি। এই কমেন্টটার কোনো ভিত্তি আছে যে যখন নাকি ইসে গেছে ট্রান্সপ্লান্টে আমরা গেছি, তখন নাকি ট্রান্সপ্লান্টের ডেট হবার 2 দিন আগে আমি তাকে ফোর্স করেছি আমাকে ফ্ল্যাট লিখে দিতে হবে। আচ্ছা, ওখানে বসে ফ্ল্যাট কিভাবে লিখে দেয়? এটা না আমার প্রশ্ন থাকলো, ওখানে বসে ফ্ল্যাটটা কিভাবে লিখে দেয়? ফ্ল্যাটটা তো লিখে দিতে হলে রেজিস্ট্রি অফিসে যেতে হয়। দিল্লি অ্যাপোলো হসপিটালে বসে ট্রান্সপ্লান্টের 2 দিন আগে কিভাবে লিখে দেয়? তো এই যে কমেন্টগুলো, এগুলো কিন্তু অনেক মর্মাহত করে। আমি কিন্তু আজ কতদিন ধরে এগুলো প্রচার হওয়ার পর থেকে আমি অনেক অসুস্থ। হয়তো অনেকেই কিন্তু এই ধরনের কথাও বলছেন যে আমার হাজব্যান্ড এসব কথা বলছে, আমি আড়ালে কেন? আমি একটা মানুষ ভাই, আমি একটা ডোনার। আমার হাজব্যান্ড যেমন এখন একটা কিডনি নিয়ে বেঁচে আছে না, আমিও না একটা কিডনি নিয়ে বেঁচে আছি। আমি কিন্তু 4টে কিডনি নিয়ে বেঁচে নাই, এটা একটু মাথায় রাখবেন আপনারা প্লিজ। তারপরে একটা কমেন্ট করবেন। আমার হাজব্যান্ডের যে মেরি পরকীয়া প্রেমিকা, আসলে আমি এই পরকীয়া কথাটা মুখ দিয়ে আনতেও পারি না। আমি অনেক সময় বলি কি ওর প্রেমিকা বা ওর সম্পর্ক আছে, অ্যাকচুয়ালি আমি পারিও না। ও তো খুব অবলীলায় বলে দিল আমি পরকীয়া করছি, এমন করছি তেমন করছি, পারি না। ওই সেই মহিলা ওকে এগুলো মানে করাচ্ছে, মানে তার হয়তো বা রিলেটিভ বা তার ওই দিকের লোকজন, না হলে কিভাবে এগুলো লিখছে। মালয়েশিয়া যখন ও 10 বছর ছিল আমার সাথে বিয়ের আগে, তখন একটা চাইনিজ মেয়ের সাথে ওর সম্পর্ক হয়। সেই মেয়েটার নাম আমাকে ও বলেছে, পরবর্তীতে সব কিছু আমার সাথে শেয়ার করেছিল। সেই মেয়েটার নাম হচ্ছে শাম্মিউ। সেই মেয়েটার সাথে ওর বিয়ে হয়, সম্পর্ক করার পরে তারপরে ওদের একটা ছেলে হয়। সেই ছেলেটার নাম ওরা দুজন মিলে রেখেছিল চ্যাং ই। তো সেই ছেলেটার বয়স ও হিসাব করলো, ও জেলে যাওয়ার কিছুদিন আগে ও হিসাব করলো ওর ছেলের বয়স বর্তমানে 35 বছর। এত বছরের ভিতরে আমি ওকে বলতাম যে ওদের যোগাযোগ করো না কেন, খোঁজ খবর নাও না কেন। ও আমাকে উত্তর দিত ওদের সাথে যোগাযোগ করা মানে একটা ঝামেলা কাঁধে নেওয়া, সব ঝামেলার ভিতরে যায় কে। আপনার হাজবেন্ডের বয়স এখন কত? আমার হাজবেন্ডের 54-55 এরকমই, হ্যাঁ 55 বছর বয়স। ওর সাথে আমার বয়সের ডিফারেন্স প্রায় 18 বছর। আমাদের বিয়ের বয়স এই 14ই ফেব্রুয়ারিতে 19 বছর শেষ, 20-এ পড়েছে। 3 বছরের কথা বলছি, ঠিক আছে? তখন ও সারাক্ষণ মোবাইলেই, ও তখন অসুস্থ, ও নিজেকে নিয়েই ব্যস্ত, এভাবেই রয়েছে, ঠিক আছে? এবার যখন ট্রান্সপ্লান্ট হয়, তখন কিন্তু ট্রান্সপ্লান্টের আগে আমাদের দিল্লির ডাক্তার কেন সিং স্যার, উনি কিন্তু বাংলাদেশে আসে, ঢাকা জেনারেল মহানগর হসপিটালে আসে উনি। আসার পরে আমি কিন্তু যোগাযোগ করি, তার সাথে কথা বলি। তখন যখন কথা বলি, সব কিছু ডিটেলস জানতে চাই, কেমন কি লাগবে টাকা পয়সা বা কিভাবে কি। তখন তো আমার ননাস কিন্তু সব কিছু ম্যাচ হয়েছিল, এটা কিন্তু আমার হাজব্যান্ডও বলেছে। আমার ননাসের সব কিছু ম্যাচ হওয়ার পরও কিন্তু আমার ননাস দেয়নি ওকে কিডনি, হ্যাঁ দেয়নি। তো যাই হোক, তখন আমি যখন স্যারকে বললাম যে স্যার আমি তোর ওয়াইফ, আমার তো ও পজিটিভ ব্লাড গ্রুপ, তখন ডাক্তার বলল যে হ্যাঁ ও পজিটিভ দিতে পারে। ওখানে দাঁড়িয়ে আমার সিদ্ধান্ত, ওই সময় আমার সিদ্ধান্ত যে আমি ওকে কিডনি ডোনেট করব। এখানে আর কোনো দ্বিতীয় কথা নাই, এখন আমাকে টাকা পয়সা জোগাড় করতে হবে। তো সেই ক্ষেত্রে স্যার এটুকু শুনে আর ওর কাগজপত্র দেখে বললো চোখ বন্ধ করা ভালোবাসা, এর মধ্যে এক ফোঁটা খাত ছিল না। ট্রান্সপ্লান্ট হওয়ার পর তো হ্যাঁ অনেক অসুস্থ, তারপরে যখন ও মানে সুস্থ হলো, হাঁটা চলার মতন সুস্থ হয়ে গেল, তারপরে হ্যাঁ আমরা অনেক সুখী, আমাদের আর কোনো প্রবলেম নাই, সব প্রবলেম ওর ঠিক হয়ে গেল। তখন আমরা আলাপও করলাম, হাসাহাসিও করলাম, দেখো ডাক্তার যেটা বলেছে তুমি 25 বছরের যুবক হয়ে যাবা, আজকে তুমি 25 বছরের যুবক হয়ে গেছো। তখনও বললো আসলে তোর কিডনিটার জন্যই আমি 25 বছরের যুবক হয়ে গেছি। বলেছি যে তুমি এই ঝামেলাটা কিভাবে মিটাবা, দেখো তুমি তো আমার গায়ে হাত না তুললে এত বড় পদক্ষেপ আমি নিতাম না, তাই না? তো যাই হোক নিয়েছি, যেটাই হয়েছে। তুমি এই জিনিসটা, আমিও অসুস্থ তুমিও অসুস্থ, আমাদের ফ্যামিলির সবাই আমাদের জন্য সাফার করছে, এটা আসলে ঠিক না। তুমি জিনিসটা ঝামেলাটা মিটাও, কিভাবে মিটাবা? ওর একটাই কথা, তুমি আপোষ করো, তুমি আমাকে বাস। এখন দেখেন যেটা মামলা চলছে, এটা তো আমি তো চাইবই একটা, আমি কিন্তু অনেকবার ওকে মাফ করেছি, অনেকবার বিশ্বাস করেছি। লাস্ট এই মামলা হবার আগেও আমি যখন থানায় অভিযোগ করি, তখনও কিন্তু আমাকে দিয়ে কেঁদে কেটে সেই অভিযোগটা তুলিয়ে ফেলে। আর তুলিয়ে ফেলার পরের দিন থেকেই ওর রূপ আবারও চেঞ্জ, আবারও আমার সাথে খারাপ ব্যবহার, মারধর। তাহলে আমি ওকে কিভাবে বিশ্বাস করে এখন আবার এমনি এমনি মিলে যাব, ওকে ঘরে নিয়ে একসাথে আমরা এক ছাদের নিচে থাকবো? কিভাবে এটা পসিবল বলেন? আমি তাই জন্য বলেছি দেখো তুমি কিভাবে মেটাবা সেটা তুমি বলো, আর নয়তো কোর্ট আমাকে যেই রায় দেবে আমি সেটা মেনে নেব। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের দ্বারস্থ হয়েছি, আমি একটা চাই যে এটা একটা সমাধান হোক। আমি কি চেয়েছিলাম? আমি একটু ভালো ব্যবহার চেয়েছিলাম, একটু ভালোবাসা চেয়েছিলাম, সেটা তো আমি পাইনি। হ্যাঁ, একটু সামান্য মূল্যায়ন আমার হয়নি। ও শুধু ওর না, ওর ফ্যামিলির কারোর কাছ থেকে কখনো পাইনি। কখনো কোনো দিন আমাকে কোনো দিন ফোন করেও জিগায়নি যে তুমি কেমন আছো অপারেশনের পরে। ওরাই এমন টাইপের মানুষ। সব ক্ষেত্রে আমার বোনের হেল্প,
আমার সাথে এবং আমার ফ্যামিলির অনেকের সাথেই আপু অনেক হেল্প করে। তো সেটার মানে কি এটা এই ধরনের কথা বলতে হবে যে নোংরা নোংরা কথাগুলো আমার হাজবেন্ড বলছে কেন, কিসের ভিত্তিতে বলছে? আমার হাজবেন্ড তো ওর হেল্প নিয়েই এত বড় এই যে সুস্থ হয়ে উঠলো, এই যে অপারেশনের সময়ও কিন্তু আমার মা বোনেরই অবদান, ঠিক আছে? তারপরও কেন ও এই ধরনের কথা বলবে? ও কেন বলছে? যাতে আমার বোন রাগ করে জিদ করে ওর ক্যারেক্টারের উপরে ও কথা বলছে, তাহলে আমি জিদ করে সরে যাই, তাহলে টুনি আর কিছু করবে না, তাহলে টুনি তারেকের সাথে মিলে যেতে বাধ্য হবে। তারেক এটাই চাচ্ছে, এই কারণে এই ধরনের কথাগুলো আমার বোনের সম্পর্কে বলছে। আমার বোন আজকে এই এত বছর ধরে প্রায় 15-16 বছর ধরে মাই টিভিতে আছে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে। মিডিয়াতে থাকা মানে কি খারাপ? মিডিয়াতে থাকলে কি 5 জনের সাথে পরিচয় থাকে না? তারা কি তাদেরকে হেল্প করে না? কলিগ হিসাবে বা যেটাই হোক একটা হেল্প করে না? সেই জন্য কি খারাপ ধরনের কথা বলতে হবে আমার হাজবেন্ডকে? কেন কেন ওই ধরনের কথা বলবে? আমার আর একটু জাস্ট বলার যে আমি আজকে শেষবারের মতন আসলাম আপনাদের সামনে। আমি আসলে আর আসতে চাই না আপনাদের